শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনার নাম পরিচয় বলেন। এক কুলাঙ্গারের বাচ্চা, এক বিটল মার বাচ্চা বলেছে আয় আয় হাতের লাশ নিয়ে যা। আপনারা দেখেছেন না? আপনারা দেখেছেন না? ওই সুরকে আমরা বলতে চাই আমার ভাইয়ের লাশ আমরা নিব, তুই দিয়ে যা। যে আয় হাদির লাশ নিয়ে যা, মানে এইটা পুলিশের, মানে সে যদি আওয়ামী লীগ না হয়, সে যদি মানে সত্যিকার অর্থে কোনো পুলিশ সদস্য হয়ে থাকে, তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে। এই পুলিশ সদস্যটা কে যিনি বললেন যে আসো ওসমান হাদির লাশ নিয়ে যাও? ওর নাম হচ্ছে রাশেদ কাজী, পুলিশের একজন কনস্টেবল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য মানুষ বলছে আমি 50,000 টাকা দিব যদি ওকে ধরিয়ে দিতে পারো বা আমাদের হাতে তুলে দাও। এইভাবে প্রত্যেকটা মানুষ এই রাশেদ কাজীকে নিয়ে পোস্ট করে যাচ্ছে। গতকাল ইনকিলাব মঞ্চের আন্দোলন কর্মসূচি চলাকালীন এক পুলিশ কর্মকর্তার মারমুখী আচরণ এবং বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই কর্মকর্তা আন্দোলনকারীদের লক্ষ্য করে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় চিৎকার করে বলছেন, আয় হাদির লাশ নিয়ে যা। পুলিশের অপেশাদার আচরণ নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল সমালোচনা। অবশেষে বেরিয়ে এসেছে সেই পুলিশ কর্মকর্তার আসল পরিচয় এবং ঘটনার পেছনের কিছু চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদির লাশ নিয়ে গালি দিয়েছিল যেই পুলিশ, সে গ্রেফতার হয়েছে, রিমান্ডে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। আই হাদির লাশ নিয়ে যা, মাত্র 5টি শব্দ। এদিকে এবার আলোচিত সেই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছে। ওসমান হাদির লাশ নিয়ে কটূক্তি করেছিল এইবার দেশের প্রত্যেকটা জনতা পুলিশের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি। গতকাল ইনকিলাব মঞ্চের আন্দোলন কর্মসূচি চলাকালীন এক পুলিশ কর্মকর্তার মারমুখী আচরণ এবং বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই কর্মকর্তা আন্দোলনকারীদের লক্ষ্য করে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় চিৎকার করে বলছেন, আয় হাদির লাশ নিয়ে যা। পুলিশের অপেশাদার আচরণ নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল সমালোচনা। অবশেষে বেরিয়ে এসেছে সেই পুলিশ কর্মকর্তার আসল পরিচয় এবং ঘটনার পেছনের কিছু চাঞ্চল্যকর তথ্য। গতকাল বিকেলে ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি চলাকালীন পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হার্ড লাইনে যায়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় বিক্ষোভকারীরা যখন পিছু হটছিল তখন ওই পুলিশ কর্মকর্তা উত্তেজিত হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন, আয় হাদির লাশ নিয়ে যা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একজন পুলিশ কর্মকর্তার মুখে এ ধরনের ভাষা কতটা শোভনীয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। মানবাধিকার কর্মীদের মতে এটি সরাসরি অপেশাদার আচরণ এবং উস্কানিমূলক। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে এবং সেখানে প্রকৃত অর্থে কী ঘটেছিল তা তদন্ত করা হবে। পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের সময় দায়িত্ব পালনরত বেশ কয়েকজন সাংবাদিককে মারধর এবং সাধারণ মানুষের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যম কর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনে বাধা। অন্তত 5-6 জন সাংবাদিক ভিডিও ধারণ করার সময় পুলিশের বাধার মুখে পড়েন। অভিযোগ রয়েছে, পরিচয়পত্র দেখানোর পরেও পুলিশ সদস্যদের হাতে কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন এবং তাদের ক্যামেরা বা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
সংঘর্ষ চলাকালীন পথচারী এবং আশেপাশে থাকা সাধারণ মানুষের গায়েও হাত তোলার অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। অনেক সাধারণ মানুষ আতঙ্কের দিক বিদিক ছুটতে গিয়ে আহত হন। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ পদক্ষেপ নিয়েছে, তবে সাংবাদিকদের ওপর হামলার কোনো উদ্দেশ্য ছিল না। যদি এমন কিছু ঘটে থাকে তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। শান্তি বজায় রাখার নামে সাধারণ পথচারীদের ওপর বলপ্রয়োগের বিষয়টি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। আন্দোলন এবং পুলিশের অ্যাকশনের মাঝখানে পড়ে যাওয়া সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে অনেকেই শঙ্কিত। প্রশ্ন এখন, সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 36-এ। এই গণ অভ্যুত্থানের পরে একটা কিন্তু সহজ একটা উদাহরণ হয়ে গেছে কি কোনো কিছু যদি মনে করেন যে আপনি দামাচাপা না দিতে পারেন, আপনার উপরে দোষ পড়ে, তখন কি আওয়ামী লীগের দোষর, মানে ওই দোষটা তো আপনার উপর পড়ছে, কিন্তু আওয়ামী লীগের দোষর বলে কিন্তু সব 7 খুন মাফ করা যায়, বা সব কিছু আওয়ামী লীগ করছে এটা বলে কিন্তু 7 খুন মাফ করা যায়। এখানে এই ঘটনা করাইছে আওয়ামী লীগ করছে। এই একটা দেখছি যে মাপের একটা অপরাজনীতি শুরু হয়েছে, যে দোষ চাপায় দেওয়া। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, যে প্রশ্নটা আসলে করলেন, যে কোনো ঘটনা ঘটুক, আমরা দেখছি যে আওয়ামী লীগের আমলে যা কিছু ঘটনা করছে তার দোষ কি চাপাইছে হাসিনার উপরে। বিএনপির আমলে কোনো ঘটনা ঘটলে তার দোষ চাপে তারেক রহমানের উপরে বা খালেদা জিয়ার উপরে, যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতাসীনদের উপরে থাকে। আর এই গণঅভ্যুত্থানের অবাক হলাম যে মানে কোনো দোষ হইলে দেখা গেছে যারা ক্ষমতা আছে ইউনূসের উপর কোনো দোষ চাপে না। মানে আমি খুব অবাক করা হচ্ছে, যেমন কালকেই বলছে যে ইউনূস আপনি যায়েন না, হাদির বিচার করে যান, এমন একটা বক্তব্য হয়েছে। আর অবাক করার কথা, যে ইউনূসের পুলিশ তোমাদেরকে পিটাইলো, মারলো, সবকিছু হইলো, তোমরা তার চাইলে না, তোমরা তো হিসাবে ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেওয়ার উচিত ছিল। এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়ানো উচিত ছিল। তোমরা কি করছো? উল্টা তারেক রহমানের বিরুদ্ধে গেছো। ওদিকে তারেক রহমান চায় না, তারপরে কি বলতেছো? ওখানে গেছে হাদির হত্যার বিচার চাইতে, ওখানে যা বলতেছে কি যে ইনসাফের ন্যায় ইনসাফের পক্ষে মানুষ ভোট দিবে, বক্তব্য দিতেছে। তোমার ওখানে যে ভোটের কথা বলতে বলছে কি? তোমরা কার টাকা বা কার পারপাস সাফ করার জন্য জেগে গেছো? তোমার ভোটের কথা কেউ জিজ্ঞেস করছে তোমাকে? তুমি গেছো হাদির বিচার চাইতে, হাদিরে কি ওই যে জাতিসংঘের অধীনে জানো হাদির বিচারের তদন্ত হয়, এই জন্য তুমি গেছো। আবার গেছো কোন দিন? জামাত যেদিন তফসিল ইশতেহার ঘোষণা করছো ওদিন যাও না তুমি গেছো। বিএনপি যেদিন ইশতেহার ঘোষণা করবো ওই দিন গেছো। এইসব মানুষ বুঝে, এইসব বাটপারি ধান্দাবাজি এগুলো মানুষ বুঝে। এই নির্বাচন আগে তুমি কি করতে যাইতেছো এটা মানুষ বুঝে। আমি আরো একটা আশঙ্কা করতেছি যে 9 তারিখ যে তারেক রহমান যে বা আপনার মনে করেন যে বিটিভিতে যে ভাষণ দেওয়ার কথা আছে, ওই সময় আর একটা গ্যাজাম লাগাবে। আমি এটা আশঙ্কা করতেছি, বিভিন্ন জায়গাতে আমার খবর আসতেছে। যেন এই জন্যই আসলে ওই ইশতেহার অনুষ্ঠানটা যেন বিএনপির বানচাল হয়। আপনারা দেখেন না, দিনের বেলা এরকম কঠিন মাইকটার খাইলো, এই করলো, রাত্রেবেলা আন্দোলন করতো, আর কি বললো লিগ ঢুকে গেছে। এটা সহজ কাহিনী হয়ে গেছে যে কোন আন্দোলনের ভিতরে কি আওয়ামী লীগের তো ঢুকেছে, লিগ ঢুকে গেছে। মোট কথা হলে ডিল হয়ে গেছে, ডিল সাকসেস। যে সাদা শকুনের হয়ে তোমরা কাজ করছো, ওই ডিল সাকসেস হয়েছে। এখন তোমরা আন্দোলনের জায়গাতে প্রত্যাহার করে ফেলাইছো, শেষ। আসলে এটা তো মানে স্পষ্ট যে এটা তো আসলে সরকারের দায়িত্ব আছেই। আমরা সবসময় দেখতেছি যে গণমাধ্যম কর্মীদেরকে আমরা মনে করি জাতির বিবেক। ভাই, এটা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। তারা যখন ক্যামেরা ধরবে, তারা যখন বলবে, তারা নিরপেক্ষ জায়গা থেকে বলবে। এটা আপনার পক্ষে যেতে পারবে, বিপক্ষ যেতে পারে, কিন্তু গণমাধ্যম কর্মীদের উপর আপনি হামলা চালাবেন, এটা কোনো সভ্য দেশে এটা সম্ভব না। কার ইশারা আপনারা হামলা চালাচ্ছেন? কি বুঝাতে চাইতেছেন আপনারা কি এই যে মানে জনমত বা আপনার জনগণের যে অধিকার, যে সত্যটা জানা, এই অধিকার থেকে আপনাকে তাদেরকে বঞ্চিত করতে যাচ্ছেন? যেটা আমরা গতকালকে দেখলাম যে যমুনার সামনে বেধড়ক গণমাধ্যম কর্মীদের উপর হামলা চলছে। কেন হামলা চলবে? গণমাধ্যম কর্মী আপনারা মারামারি করবেন, আপনাদের সংঘর্ষ হবে, আপনাদের কি ন্যারেটিভ, একজন আন্দোলন করবেন আর একজন আন্দোলনকে প্রোটেস্ট করবেন বা আন্দোলনকে আপনার বা বানচাল করবেন, আপনাদের বিষয়গুলো বা আন্দোলনকারীদের উপরে আপনারা কি আঘাত করবেন না করবেন এটা আপনাদের বিষয়। মাঝখানে আমার সাংবাদিক ভাই কেন মার খাবে? আমার সাংবাদিক ভাই কি কোনো জায়গায় কি আপনাদের উপর ইটপাটকেল মারছে? আমার সাংবাদিক ভাই কি আপনাদের কোনো জায়গায় কেউ হামলা চালাইছে? না আমাদের কোনো সাংবাদিক ভাই উস্কাই দিছে যে যাও পুলিশের উপর আঘাত করো? তো এইটার আমি তীব্র নিন্দা জানাই। আমার গণমাধ্যম কর্মীর উপরে যে হামলাটা চালাইছে, আমি জুলাই আগস্টে একজন আহত হিসেবে আমি খুবই লজ্জিত যে অন্তত পক্ষে 5 আগস্টের পরে আমার এবং আমার সব কাছের যে গণমাধ্যম কর্মীগুলো আছে, আমার কাছে সবচেয়ে কষ্ট লাগছে, যাদেরকে নিয়ে আমি সাবাগে বসতাম, আমি করতাম, আমার সব ভাইগুলো মাই খাইছে, সবার পিঠে দাগ আছে। এটা এই দেশে এই 5 আগস্টের পর আমরা এই দেশ চাইছি যে এইটা গণমাধ্যমের যে গলা চেপে ধরতে চাইছিল হাসিনা, ওর জন্যই তো আমরা এই গণঅভ্যুত্থান ঘটাইছি যে আমাদের বাক স্বাধীনতা। আজকে আমরা দেখতেছি সাধারণ জনগণকে আমার গণমাধ্যমের বাক স্বাধীনতা কারিয়ে নেওয়া হচ্ছে। তারা কিভাবে রিপোর্ট করবে?
একটা কি যে মানে এটা আমাদের কাছে খুবই লজ্জার বিষয়। আবার রাজনৈতিক দল হিসেবে আবার তারা তাদের জায়গায় ঠিক আছে। তারা করে রাজনীতি করে কিসের রাজনীতি? ভোটের রাজনীতি। তো ভোটের রাজনীতির জায়গায় তো মানে ভোটার কিভাবে আকৃষ্ট করা যায়, কিভাবে ভোটারকে স্বর্ণ অলংকার দিয়ে মূল্যায়নের আপনার মনে করেন যে কি প্রতিশ্রুতি দেওয়া যায়, এইটাই তো রাজনীতিবিদদের কাজ। মানে আমরা যতটুকু দেখে আসছি বিগত দিন থেকে, বা এখনও এটার কোনো ব্যতিক্রম কোনো কিছু করে না। একদল যা বলতেছে যে আমরা সব ক্ষমা করে দিলাম, আরেক দল বলতেছে যে হ্যাঁ তাদের রাজনীতি করার অধিকার আছে। তো এটা মনে করেন তারা রাজনৈতিক দল হিসেবে ওই জায়গা থেকে বলবে, কিন্তু এটা তো আমরা বলতে পারবো না। আমাদের ভাইকে মারছে, আমার রক্ত ঝরাইছে, আমার সামনে আমার ভাইরা শহীদ হয়েছে, আমি পঙ্গুত্ব বরণ করছি, আমার মতো হাজার হাজার বাইরে পঙ্গুত্ব বরণ করছে। আমরা তো তার রাজনীতি চাবো না, তারা ফিরে আসুক এটা তো আমরা চাবো না, কখনো আমরা এটা চাইবো না। এটা চাবে কে? রাজনৈতিক দলগুলো চাবে। এটা তাদের মতো, তারা তাদের মতো এরকম বক্তব্য দিবে, এটা নিয়ে আমি কোনো কিছু আশা করি না। বাংলাদেশের চরিত্র এরকম, বাংলাদেশের রাজনীতির চরিত্রটা এরকম, বাস্তবতা। কারণ সবকিছু তো হয়ে গেছে, সাকসেস সবকিছু হয়ে গেছে, বিজয় এসে পড়ছে। এখন তোমরা লুটপাট করবা, 18 মাস তো আমরা দেখলাম লুটপাট, এই দল লুটপাট করতেছে, আবার ওই দল লুটপাট করবে।